স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো চোখ বুলিয়ে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে, বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব। এবং বিশ্বকাপ নিয়ে খবর আছে দৈনিক প্রথম আলোতে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। আর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলছেন, এবার সবার জন্য বাজেট, টাকা চোরদের শান্তিতে থাকতে দেব না বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সবার জন্য এই বাজেট, অবাস্তব প্রাক্কলনে উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, সিপিডির পর্যালোচনা। এবং বাজেট বিশ্লেষণে একটি প্রতিবেদন আছে যে বাজেটে রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্য আছে, বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে 2 বছর লাগবে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, বাজেটে প্রত্যেকের প্রত্যাশার প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এবং সরকারের জন্য বড় সুযোগ, একই সঙ্গে কঠিন পরীক্ষা বলছে সিপিডি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ব্যবসায়ের খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, র্যাব পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রতিটি শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা, প্রজেক্ট বাস্তবায়ন মনিটরিং করা হবে, জমির মৌজা মূল্য নির্ধারণে কাজ চলছে এবং সরকারি কর্মকর্তার বেতন বৃদ্ধিতে দুর্নীতি কমবে। সেই সাথে ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, এই নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক আমার দেশে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, উচ্চ আকাঙ্ক্ষার বাজেট এবং সম্মত নিয়ম কঠোরভাবে মানতে ভারতকে তাগিদ, বিজিবি বিএসএফ এর বৈঠক শেষ। এবং এই নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক দেশ রূপান্তরে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বাজেট অন্তর্ভুক্তিমূলক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এবং বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা বলছে সিপিডি। এবং প্রধানমন্ত্রী আজ কক্সবাজার সফরে যাচ্ছেন, এই নিয়ে আছে প্রতিবেদন দৈনিক ইত্তেফাকে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অবাস্তব পরিকল্পনা নেই এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় বাংলাদেশে এসেই বলেছেন যে ভারত বাংলাদেশ এক হলে পরিণত হবে বিশ্ব শক্তিতে। সেই সাথে আমলাতন্ত্র ও ইউনুসের আবর্জনা, বাজেট বাস্তবায়নের যত বাধা, এই নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ঘরে টাকা তোলাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ, অর্থনীতি পুনরুদ্ধারের 3R কৌশল পরিকল্পনা এবং টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর। এবং নতুন সরকারের জন্য বড় সুযোগ ও কঠিন পরীক্ষা, সিপিডির বাজেট পর্যালোচনা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, খুলনায় বিশেষ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা, রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ। এবং বাংলাদেশে পা দিয়েই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, 3 বছর পর সরকারের ঋণ দাঁড়াবে প্রায় 34 লাখ কোটি টাকায়, এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে দৈনিক বণিক বার্তায়। আছে বিশ্বকাপের প্রতিবেদন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, বাজেট ফর এভরিওয়ান এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ডিসমিসেস লোন ডিফল্ট অ্যালিগেশনস। দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম, ফিনান্স মিনিস্টার বিনস রেভিনিউ ওরিস এবং বিজিবি ফর কুইকিং টু পুশ ইন, বিজিবি বিএসএফ ডিজি লেভেল কনফারেন্স ইন্ড। এবং দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, ইকোনমি রিকোয়ার্স 2 years অফ অস্টেরিটি ফর রিকভারি, খসরু। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পদ জাহিদ চৌধুরী বাজেট নিয়ে একটি বড় আলোচনা করতে চাই। এই যে অর্থমন্ত্রী বা এভাবে যদি বলি তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, বিএনপি সরকারের প্রথম বাজেট, সেই বাজেটে অর্থমন্ত্রী বলছেন সবার জন্য এই বাজেট এবং সবাইকে এক ধরনের সম্পৃক্ত করার চেষ্টা। সিপিডি কিছু পর্যবেক্ষণ দিয়েছে। বাজেট নিয়ে মোটা দাগে কেমন হলো, সাধারণ মানুষের স্বস্তি ফিরবে কিনা, বাজেটটা এই যে আজকে অনেকগুলো পত্রপত্রিকায় বলছে যে ভঙ্গুর অর্থনীতির দশা, এই দশা কাটাতে এবং অর্থনীতির যে একটা ভিত্তি সেটা ফিরে পেতে আসলে কেমন সময় লাগবে? ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট গত পরশুদিন বাজেট পেশ হয়েছে জাতীয় সংসদে এবং যাবৎকালের সর্ববৃহৎ বাজেট আকারের দিক থেকে এবং বিএনপির 20 বছর পর এটা বিএনপি সরকারের বাজেট। 20 বছর আগে বিএনপি সরকার বাজেট দিয়েছিল আর 20 বছর পর এই 2006 সালের পর 2026 সালে বিএনপি সরকারের পক্ষ থেকে অর্থ বছরে বাজেট দেওয়া হলো। 26 সালের বাজেট যেটা 26-27 অর্থ বছরের জন্য।
তো এইবারের বাজেটের বিষয়টা বাজেট ঘোষণার আগের দিনই, মানে যেদিন বাজেট ঘোষণা হবে সেই দিনই মিডিয়ায় কিছু জিনিস, বেশ কিছু উল্লেখযোগ্য অতীতের যে কোনো কি পয়েন্টগুলো লিক হয়ে গেছিল, আমি বলবো যে পত্রপত্রিকায় এটা ব্যাপক আকারে চলে আসছে, এবং যে জন্য মানুষ আগে থেকে এটা অ্যানালাইসিস করে একটা সুযোগ পেয়েছে, মিডিয়া কর্মীরা তো বটেই এবং সাধারণ পাঠক জনগণ। এটা এখানে কালকে আনুষ্ঠানিকভাবে বাজেট পরশু দেওয়ার পর কালকে যে প্রতিক্রিয়াগুলো আসছে, সিপিডি বরাবরই তারা একটা মূল্যায়ন দেয়, পলিটিক্যাল পার্টিগুলো মূল্যায়ন দেয়, যদিও প্রধান বিরোধী দল জামাত এবং এনসিপি রাজপথে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু সামগ্রিকভাবে তাদের যে প্রতিক্রিয়া, আমার কাছে যেটা মনে হয়েছে সার্বিকভাবে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাসড হয়েছে আমি মনে করি, এবং যেটা কালকে সিপিডির বক্তব্যে বিশেষ করে দেবপ্রিয় ভট্টাচার্য নিজেও বলছিলেন যে দীর্ঘদিন পর একটা বাজেট হয়েছে যেটা জন আকাঙ্ক্ষার সাথে এটার একটা মিল আছে, সামঞ্জস্যপূর্ণ, এবং এইটা কিন্তু অন্যদের কথার মধ্যে এই টোনটা আছে। তাইলে এইখানে এই বাজেট নিয়ে শঙ্কার জায়গাটা কোথায়? মানে এই কথাটা যে মানুষ যা চাচ্ছে, যেভাবে চাচ্ছে, মানুষের মঙ্গল হবে, দেশের বৃহৎ জনগোষ্ঠীর উপকার হবে, সাধারণ ভোক্তাদের ক্রেতাদের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, এই জিনিসগুলো জনতুষ্টিমূলক যে বিষয়াশয়গুলো আছে এগুলাকে ফোকাস করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে যেগুলা ইম্পর্টেন্ট সেক্টর, এবং এইখানে শঙ্কার জায়গাটা যেটা সিপিডির বক্তব্যে আসছে কিংবা অন্য জায়গায়ও আসছে যে সরকার এটা কিন্তু ডেফিসিট বাজেট বরাবরই বাংলাদেশের দীর্ঘদিন থেকে, আপনি জানেন যে দীর্ঘদিন থেকেই বাংলাদেশে ডেফিসিট প্রায় 1/3 আপনার ঋণ করে বাজেটটা ঘোষণা করা হয়, 1/3 অ্যাপ্রক্সিমেটলি, যেটা আপনি 9 লক্ষ কোটি টাকার বাজেট হলে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিভিন্ন সেক্টর থেকে, এটা বৈদেশিক হোক আর অভ্যন্তরীণ উৎস থেকে হোক, ঋণ এটা করেই বাজেটটা প্রণয়ন করতে হয়। এই জায়গাটাতে মানে মেজর চেঞ্জ এখন পর্যন্ত এই ফোকাস নেই বাজেটে, যে আমি ঋণ না করে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ সোর্স। অল্টারনেটিভ সোর্স সেটা আপনার রাজস্ব বাড়াতে হবে, রাজস্ব আয় বাড়াতে হবে, রাজস্ব আয় বাড়ানো মানে এটা কর নেটওয়ার্কটা বাড়াতে হবে, এবং এবারের বাজেটেও তাই করা হয়েছে যে আপনার কর নেটওয়ার্কটা কিছু কিছু ক্ষেত্রে এক্সপানশনের কথা বলা হয়েছে, যদিও আমরা দেখছি যে 60টা কমোডিটিস যেগুলা ভোগ্যপণ্য যেটাকে বলে, চাল ডাল তেল সর্বক্ষেত্রে যেটা উৎসে কর যেটাকে বলা হয়, গভর্নমেন্টের যেটা করণীয় আছে, আপনি ওয়ার্ল্ড মার্কেটে যে প্রাইস আছে যেগুলো ইম্পোর্টেড আইটেম, বিশেষ করে যে ওয়ার্ল্ড মার্কেটে যে প্রাইস আছে এখানে গভর্নমেন্টের তেমন কিছু করার নেই, হয়তো গভর্নমেন্ট বিকল্প কেনার জায়গা খুঁজতে পারে, ব্যবসায়ীরাই আনবে কম্পিটিটিভ প্রাইজে তারা নিয়ে আসবে, কিন্তু গভর্নমেন্টের করার জায়গা হয় কি, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ডিউটিজ আপনি জানেন যে থাকে, এই ডিউটিগুলো গভর্নমেন্ট কমানোর ক্ষেত্রে এই বাজেটে সুস্পষ্ট বক্তব্য আছে, যেখানে 1 থেকে 5% ডিউটি ছিল, এটাকে কমিয়ে সর্বনিম্ন 0.50 মানে 0.5% করা হয়েছে, মানে লয়েস্টটা, আর হাইয়েস্টটাও বিভিন্ন জায়গায় কোথাও 1%, কোথাও 2%, কোথাও 3% কমানো হয়েছে, যাতে মানুষ সুফল পাবে, যাতে সাধারণ মানুষ এটা থেকে সুফলটা পেতে পারে। এখন আরেকটা কথা আসছে বারবারই যে আপনি কতটা সফলতার সাথে আপনি ঘোষণা করলেন, আপনি এটা প্ল্যান করলেন যে আমি এই করব, বাস্তবায়নটা আমি কতটা সাকসেসফুলি করতে পারবো। তো এটা একটা টিম ওয়ার্ক গভর্নমেন্টের, টোটাল গভর্নমেন্টের একটা টিম ওয়ার্ক, বিশেষ করে রাজস্ব আহরণের ক্ষেত্রে রাজস্ব বিভাগ যারাই আছে, এনবিআর সহ অন্য যারা তার সাথে ইনভলভ আছে, তারা কতটা সাকসেসফুলি কাজ করবে, গভর্নমেন্টের গাইডেন্স, গভর্নমেন্টের মনিটরিং, গভর্নমেন্টের তৎপরতা, এটা দিয়ে কতটা সাকসেসফুলি কাজ করবে। তো আসলে দীর্ঘ সময় আলোচনা করা যায়, অন্য কয়েকটি প্রসঙ্গ আছে, একটু দুটো বিষয় আপনার বাজেট নিয়ে, একটি হচ্ছে যে বলা হচ্ছে যে অর্থনীতি সংস্কারের, কারণ আমি কেন সংস্কারের প্রসঙ্গটা এখানে 5 বছর এই জায়গাটা এবং ব্যাংক খাত, এই দুটো বিষয় নিয়ে যদি একটু দৃষ্টি। আচ্ছা, এখানে এবং ব্যাংক খাত, এখানে দেখেন এই সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই, এটা অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে আপনাকে বলে দৃশ্যমান, একবারে প্রমাণিত, এবং গত এই সরকার দায়িত্ব নেওয়ার আগে যে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছিল,
ওই সময়েই অলরেডি এগুলা রিভিল হয়ে গেছে। ইভেন ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে কমিটিও কাজ করছে এবং অন্যান্য কমিটিগুলো কাজ করছে, রিপোর্টাররা রিপোর্ট করেছে, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট আছে খাতভিত্তিক। সুতরাং অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, সো এই ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিকে এবং ব্যাংকিং সেক্টর আপনি যেমনটা বললেন বিশেষ করে এই দুইটাকে টেনে তোলার জন্যই এখানে যেটা বলা হয়েছে যে 5 ইয়ার্স একটা গভর্নমেন্ট ইলেক্টেড হয়, এই জন্য বলা হয়েছে যে প্রথম 2 বছর এটাকে টেনে তোলার দায়িত্বটা পালন করবে। এই জন্য কি বলা হচ্ছে যে ভঙ্গুর অবস্থাটা কাটাতে আসলে 2 বছর না, ওই যে প্রথম আলো যে শিরোনামটা করছে যে চতুর্থ বছরে, এটা কিন্তু বাজেট বক্তৃতায় বলেছেন এবং এটার ব্যাখ্যাগুলো আছে এবং এটার সুনির্দিষ্ট প্ল্যানটাও আছে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে। সো গভর্নমেন্টের প্ল্যানিং ইজ গুড যেটা বলা হচ্ছে, এখন আপনি ইমপ্লিমেন্টেশন কতটা সফলভাবে করবেন, আরেকটা হলো যে আপনি টার্গেট যেটা করছেন রেভিনিউ আর্নিং, এইটা কতটা সফলভাবে করবেন। তো এই সব বিষয়ের উপর নির্ভর করবে অর্থনৈতিক সংস্থা। আর ব্যাংকিং খাত নিয়ে আপনি যেটা বলছিলেন, ব্যাংকিং খাতে দেখেন যেটা কালকেও গভর্নর সাহেব এই প্রেস কনফারেন্সে বাজেট উত্তর প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং ওনার উপর আলাদা অনেক প্রশ্নের জবাব উনি দিয়েছেন এবং আলাদা করে এটা স্টোরিও হয়েছে, মিডিয়াগুলোতে আসছে। আমার দেশেও ব্যাক পেজে একবারে সেকেন্ড লিড স্টোরি হয়েছে ওনার এই কথাগুলোর উপর, শুধু ওনাকে ধরেই। সো এটা আমি বলার উদ্দেশ্যটা হলো যে দেখেন উনি যে জিনিসটা মূলত যে বিষয়টা বলেছেন, লিড হয়েছে ব্যাক পেজের লিড যেটা যে আমার দেশে, তো সেখানে উনি যে মূল বিষয়টা বলেছেন যে ব্যাংকিং সেক্টরের দেখেন 1/3 চুরি, 1/3 টাকা আপনি চিন্তা করতে পারেন, ব্যাংকে আপনার টোটাল যা টাকা আছে তার 1/3 চুরি হয়ে পাচার হয়ে গেছে বিদেশে, এবং এটা বাংলাদেশের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ, এই পাচারকৃত টাকা ফিরিয়ে আনা। এটা নিয়ে উনি কথা বলেছেন যে এটা নিয়ে এর আগের সরকারেও ডক্টর সালাউদ্দিন অনেক কথা বলেছেন, বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে, ডক্টর ইউনূস কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, যে টাকা ফিরিয়ে আনা খুব কঠিন কাজ, দীর্ঘ প্রক্রিয়া, অনেক সময় লাগবে। 10 বছরের কথা আজকে উনি গভর্নর সাহেব বলেছেন, বাট পাশাপাশি উনি বলেছেন যে কিছু কিছু টাকা আমরা অলরেডি পরিমাণে কম হলেও অলরেডি এগুলা জব্দ করা হয়েছে এবং ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিছু টাকা এসেছে। এখন যেটা হলো যে আপনি যেটা ইসলামী ব্যাংকের কথা আনছিলেন কিংবা এর মাঝখানে আরো যে 5 ব্যাংক একীভূত হলো যেটা নিয়ে এখনো সংকট কাটেনি, এটার ব্যাপারে কালকেও গভর্নর বলেছেন যে ইসলামী ব্যাংকের এই মুহূর্তে আপনার চেয়ারম্যান এবং এমডি পরিবর্তনের পর যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মালিকানা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, যে সংশয়ের কথা প্রকাশ করা হচ্ছে যে আগে যারা লুটপাটে জড়িত ছিল তাদেরকে কি আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে কিনা, যদিও সরকার এটা অস্বীকার করেছে এবং বলছে যে ব্যাংকিং আইনে তারা যে পরিবর্তন আনছিল যেটার ফলে সন্দেহ করা হচ্ছিল যে আগের মালিকদের ফিরিয়ে আনা হবে, সেইটাকে পরিবর্তন আনার কথা সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে, ইতিমধ্যে পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হয়েছে আপনি জানেন। তো এখন এই মুহূর্তে ইমিডিয়েট যে ক্রাইসিস বলা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস, এবং ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা লোন চেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এবং অতীতে এরকম টাকা দেওয়া হয়েছে এবং গভর্নর মহোদয় বলেছেন যে ওনারা এটা দিবেন। যে একটা অনাস্থা তৈরি হয়েছে, এটা কালকে উনি খুব স্ট্রংলি বলেছেন যে আমরা যে লিকুইডিটি ক্রাইসিস ওদের হয়েছে, আমরা এই টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্টটা আমরা ইসলামী ব্যাংকে দেব। এবং আপনি পার্লামেন্টে যে আলোচনা হয়েছে, বাইরে যে ডেমনস্ট্রেশন হয়েছে, স্বাভাবিকভাবে আপনার টাকা জমা থাকলে বিতর্ক চলছে বা স্বাভাবিকভাবে, কারণ আমার সামনে এর আগে 5টা ব্যাংকের সমস্যার ক্রাইসিস এবং গ্রাহকদের সমস্যার কথা সবার জানা আছে, সুতরাং তারাও একটু প্যানিকড হয়ে হয়তো ভিড় করছে এবং বাস্তবেই কিন্তু লিকুইডিটি ক্রাইসিস আছে। ইসলামী ব্যাংক টাকা দিতে পারে নাই, গতদিন লাস্ট ওয়ার্কিং ডেতে তারা সবাইকে টাকা দিতে পারে না, চাহিদা অনুযায়ী টাকা দিতে পারে না। এখন গভর্নরের বক্তব্য যে তারা যদি এই টাকার যোগান দিয়ে দেয়, লিকুইডিটি ক্রাইসিস যেটা আছে এটা মিট আপ করার জন্য সাময়িকভাবে তাদেরকে দিয়ে দেয়, এটা তো অতীতেও বিভিন্ন সময় দেওয়া হয়েছে এবং এটা একটা রেগুলার প্র্যাকটিস। এইবারও তো অ্যামাউন্টটা একটু বেশি, 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা, 300 কোটি টাকা, এগুলো কিন্তু ব্যাংক দিয়েই থাকে রেগুলার। তো সেইটা যদি দেয়, এবং উনি স্ট্রংলি যেটা বলেছেন যে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নাই, সবাই সবার টাকা পাবেন। এখন এটা মুখে শুধু বলা নয়, কাজের উপর মানুষ মূল্যায়ন করে। যদি গভর্নর সঠিকভাবে এটাকে অ্যাড্রেস করতে পারেন তাহলে হয়তো এই ক্রাইসিস থাকবে না। তবে এটা নিয়ে বিরোধ, আমার মনে হয় যে এটা নিয়ে যে রাজনৈতিক একটা বিরোধ সৃষ্টি হয়েছে, এটার বসে এটা সমাধান করা উচিত বৃহত্তর অর্থনীতির স্বার্থে, সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের স্বার্থ রক্ষার্থে, ব্যাংকিং সেক্টরটাকে রক্ষার স্বার্থে এগুলোর একটা
রাজনৈতিক সমঝোতা দরকার। আপনি যেদিকে গেলেন আমি ওইদিকে যাচ্ছিলাম। ওই যে বলা হয় দিন শেষে আসলে কোনো কিছুই তো রাজনীতির বাইরে না, অর্থনীতি বলি যাই বলি, এই জায়গাটি তো এই যে অর্থনৈতিক সংস্কার বলি বা অর্থনীতি পুনরুদ্ধার বলি, সেই জায়গাটি রাজনৈতিক সদিচ্ছা দরকার। এই জায়গাটিতে একটু যদি আপনি যে না, রাজনৈতিক সদিচ্ছার কথাটা দেখেন, আমরা কিছু কিছু তৎপরতার কারণে মাঝে মধ্যে সন্দিহান হয়ে যাই। সরকারের সমালোচনা করতে গেলে আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই যে মাঝে মধ্যে সরকারের তরফ থেকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়, মানুষ আতঙ্কিত হয়ে যায়, সাধারণ মানুষ আতঙ্কিত হয়, গ্রাহকরা আতঙ্কিত হয়, ব্যাংকরা আতঙ্কিত হয়, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তারা আতঙ্কিত হয়, মালিকরা আতঙ্কিত হয়, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়। এইগুলো যাতে না হয়, এই ধরনের সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়, এটার ব্যাপারে সরকারের একটা আস্থার জায়গাটা বড়। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সবচেয়ে বড় জিনিস দেখেন, পুরো বিষয়টাই চলে কিন্তু আস্থার উপর ভিত্তি করে। আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনি ব্যাংকের মালিককে অমুককে, এইগুলোর চেয়েও বড় জিনিস থাকে যে ব্যাংক এখানে আমি টাকাটা রাখলে আমার টাকাটা আমার প্রয়োজন অনুযায়ী আমি ফেরত পাবো কিংবা আমার কাজে লাগাতে পারবো। এবং সরকারকে, এই জন্যই তো বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি বডি হিসেবে আছে, সরকারকে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি কালকে যেটা গভর্নর বলছেন যে আমরা ব্যাংকে কোনো হস্তক্ষেপ করছি না, আমাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা শুধুমাত্র একজন ডাইরেক্টর পরিবর্তন করেছি, আমার মনে হয় যে এটা যথেষ্ট নয়। এই কথাগুলা আপনাকে কিন্তু সার্বিকভাবে আস্থার জায়গাটা আপনি রেগুলেটরি বডি হিসেবে আপনাকেই দেখতে হবে। এই প্রশ্নটা তো ঘুরে ফিরে বারবার আসে, যদিও এই গভর্নরের উপর কিংবা এখনকার সরকারের উপর এটা চাপায় না, কিন্তু অতীতে এই ব্যাংক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকার যেটা বলা হয় ফিগার, যেই টাকা যে লুটপাট হয়ে চলে গেল, আপনি না রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক কি করেছে তখন? বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনি শুধু ব্যাংকের লোকদের কথা বলছেন, 5টা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আপনি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? পর্যাপ্ত নয়। আপনি গভর্নর আছেন জেলে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন মামলায় অতীত গভর্নর যারা ছিলেন জেলে আছেন, কিন্তু এখন পর্যন্ত এটা পর্যাপ্ত ব্যবস্থা নয়। একজন গভর্নরকে আপনি জেলে নিচ্ছেন, তার পলিটিক্যাল ইনভলভমেন্টও ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এই লুটপাটের সাথে যারা জড়িত, রেগুলেটরি বডি হিসাবে যেমন ব্যাংকের লোকজনরা জড়িত, ব্যবসায়ীরা জড়িত, সবচেয়ে বড় জিনিস পলিটিক্যাল সাপোর্ট থাকার কারণেই সরকারের মদদেই কিন্তু এগুলো হয়েছে। পাশাপাশি রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এখন আপনি কথা বলছেন, আপনি তখন কি করছিলেন যখন এই টাকাগুলো লুটপাট হয়ে গেছিল? সুতরাং তখন যারা দায়িত্বে ছিলেন, তখন যারা ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিষয়ে কিন্তু এখানে জড়িত আছে। এটাকে অ্যাভয়েড করতে পারবেন না আপনি। জি, একটু অন্য প্রসঙ্গে যদি দৃষ্টি দিই, পুশিন এই কথাটি, এই সমস্যাটি, এই সংকটটি নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি। আমরা দেখলাম বিজিবি বিএসএফ বৈঠকও শেষ হলো। বিজিবির পক্ষ থেকে এক ধরনের তো প্রতিশ্রুতি চাওয়া হয়েছে, এক ধরনের আহ্বান জানানো হয়েছে যে পুশিনটা বন্ধের উদ্যোগ। কিন্তু একটু যুক্ত করতে চাই, আমরা দেখলাম যে বাংলাদেশে নিযুক্ত নতুন যে হাই কমিশনার তিনি দীনেশ ত্রিবেদী, তিনি এসে বললেন যে দুই দেশ এক হলে একটা বিশ্ব এই পুশিন নিয়ে আপনি আবারও আমি আমার পত্রিকার নিচের অংশে পুশিন নিয়ে বিজিবি এবং বিএসএফ পর্যায়ে যে কোনো অগ্রগতি নেই, সেটি মহাসচিব পর্যায়ে যে বৈঠক, ডিজি পর্যায়ে যে বৈঠক হয়েছিল দিল্লিতে, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ যা চেয়েছিল এটার ব্যাপারে ইন্ডিয়া সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি, বিশেষ করে পুশিন এবং সীমান্ত হত্যা। আপনি দেখেন যে গতকাল নতুন ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে এলেন, উনি বিয়ে সীমান্ত দিয়ে কি বলে আমাদের বেনাপুল সীমান্ত দিয়ে প্রবেশ করলেন, অনেক কথা বললেন। ওই বেনাপুলেও দাঁড়িয়ে বলছেন, আবার বাংলাদেশে ঢোকার আগেও উনি ওই যে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম পরিদর্শনে গেছেন, ওখানেও কথা বলেছেন একদিন অথবা 2 দিন আগে এই বাংলাদেশের দায়িত্ব নিয়ে। অথচ কালকেই মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে আমাদের বাংলাদেশিকে হত্যা করা হয়েছে সীমান্তে, এবং খুবই দুঃখজনক কমিটি তথ্য দিয়েছে যে এই সরকারের 100 দিনে 19টা সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। এবং আপনি দেখেন যে এই রিসেন্টলি 19টি হত্যা এই সরকারের 100 দিনে, তো 100 দিনে যদি 19টি হত্যার ঘটনা ঘটে থাকে, এবং বাংলাদেশ সরকার মানে আসার জায়গা যে বর্তমান সরকার কিন্তু সীমান্ত নিয়ে খুব উঁচু গলায় কড়া ভাষায় কিন্তু কথা বলছে। শুধু তাই নয়, আপনি দেখেন যে পুশিনের যে একটা চেষ্টা সমগ্র বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছিল, বিজিবি খুব স্ট্রংলি এটাকে প্রতিহত করেছে, এবং সাধারণ মানুষ তাদের সাথে যোগ দিয়েছে, এবং সরকারের সমর্থন আছে বলেই, সরকার চাচ্ছে বলেই কিন্তু বিজিবি এই ভূমিকাটা পালন করতে পারছে, এবং এটা কিন্তু প্রশংসার বিষয়। সরকারকেও আপনাকে প্রশংসা করতে হবে। দেখেছে যে বিএসএফ কে কড়া বার্তায় তারা কথা বলছে, এটা যেমন সরকারের নির্দেশের বিষয়টি আছে, পাশাপাশি বিজিবির ভূমিকা, সাধারণ জনগণের ভূমিকা আছে। এবং
এই বাংলাদেশের জনগণের এই মনোভাব, এই ভূমিকাটা যথার্থ। কারণ আপনি অবৈধভাবে আপনার দেশের নাগরিককে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে কিংবা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে এখানে করে দিবেন বাংলাদেশের ভিতরে, এটা তো হতে পারে না। এবং গভর্নমেন্ট স্পষ্ট করে বলেছে যদি আপনাদের এরকম কোনো অবজেকশন থাকে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি যে থাকে, তাইলে আপনারা ফরমালি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে প্রপার ওয়েতে যে চ্যানেল আছে সেটা করেন। আপনি জোর করে বর্ডারে এনে পুশিং করে দিবেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এটা মানে কোনোভাবেই বাংলাদেশ এটা মেনে নিবে না। এই মেসেজটা বাংলাদেশের তরফ থেকে দিয়ে দেয়। আসলে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টির জন্যই এই পুশিনের চেষ্টাটা ভারতের তরফ থেকে করা হচ্ছে, ওয়ান থিং। আরেকটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন যে দীনেশ ত্রিবেদী আসছেন, উনি আসছেন নতুন হাই কমিশনার, আমরা তাকে স্বাগত জানাই। ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ, তাদের মধ্যে সম্পর্ক থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু উনি এসেই প্রথম দিন যে কমেন্টটা করছেন, এই নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। দুই দেশ তো এক হওয়ার জন্য কিংবা একসাথে ইয়ে করার জন্য আপনি উনি বলছেন 140 কোটির সাথে 20 কোটি যোগ করে 160 কোটির, এই 160 কোটির হিসাব উনি কোন সেন্সে বলছেন, ওনাকে এটা ক্লিয়ারিফাই করতে হবে। আমার মনে হয় যে স্ট্রংলি বাংলাদেশ গভর্নমেন্টের এবং জনগণের পক্ষ থেকে তো দাবি উঠে গেছে, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া এই দাবিটা আসছে, সরকারেরও বলা উচিত যে এটা আপনি কোন প্রেক্ষাপটে বলছেন। এই যে কথাগুলো আপনি বলছেন 160 কোটির একই সুরে একসাথে কাজ করতে হবে, একসাথে কাজ তো করবেই। প্রতিবেশী দেশ একসাথে বিভিন্ন ফোরামে কাজ করতে পারে, বিভিন্ন ইস্যুতে কাজ করতে পারে। তার অর্থ এই নয় যে আমরা এক হয়ে যাব। এক হওয়ার জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়ে দেবে। বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম, আলাদা একটি রাষ্ট্র, ভারত আলাদা একটি রাষ্ট্র। সুতরাং এক হওয়ার জন্য আমরা তো, বাংলাদেশ তো কখনো বলেনি এক হয়ে যাব। আপনার এক হয়ে যাওয়ার এই প্রস্তাবটা কি? এই এক হয়ে যাওয়ার যে ল্যাঙ্গুয়েজটা আপনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এক হয়ে যাওয়া, তো এইটার একটা ওনাদের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দরকার। এটা আমার মনে হয় যে ফরেন মিনিস্ট্রি চাইলে তার কাছে ব্যাখ্যা তলব করতে পারে যে আপনি এই এক হওয়াটাকে কি বলছেন। মানুষ কিন্তু এটা প্রশ্ন তুলে ফেলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তার কাছে এই প্রশ্নটাও করা উচিত যে আপনি যেদিন এলেন সেদিনে বাংলাদেশি নাগরিক হত্যা করে আপনি কি সম্পর্ক উন্নয়ন করবেন, কি মেসেজটা নিয়ে আনলেন। তারপরে আপনার বর্ডার ডিজি লেভেলের যে বৈঠক হলো, সেখানেও আপনারা এর আগে তো এইটার ব্যাপারে অ্যাগ্রিড ছিলেন যে আপনারা এই যে লেথাল ওয়েপন বর্ডারে ইউজ করবেন না, তাহলে এটা থেকে আপনারা কেন এখন সরে আসলেন? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু দিতে হবে। বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক উন্নয়ন করতে হয়, তাহলে মৌলিক জায়গাগুলোতে আপনার আসতে হবে এবং সমতার ভিত্তিতে দুইটা স্বাধীন সার্বভৌম দেশ, এই আলোকে আপনার সাথে সম্পর্কটা উন্নয়ন করতে হবে। বাংলাদেশ তো ভারতের সাথে যুদ্ধ করার জন্য, ভারতের সাথে সার্বক্ষণিক মুখোমুখি থাকার জন্য বাংলাদেশ কখনো বলেনি। বাংলাদেশ শুধুমাত্র বলেছে আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার সাথে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই এই সম্পর্কটা, এই অ্যাটিটিউডটা যদি ভারত নিয়ে এগিয়ে আসে, তাইলে কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে হয়তো এখানে স্বাগত জানাবে। নতুবা এই মনোভাব তাদেরকে ফেস করতে হবে। এবং তারা যদি 20 কোটি লোকের বৈরী মনোভাব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র, কারণ আপনি জানেন যে ভারত ইতিমধ্যেই তার প্রতিবেশীদের আস্থা হারিয়েছে। আপনি নেপালের ঘটনা দেখতেই পাচ্ছেন কি হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে অতীতে, সমস্ত পাকিস্তানের সাথে না হয় আছেই তাদের বৈরিতা। তো এই রকম একটা বৈরী পরিবেশ, এত বড় একটা দেশ হয়ে তাদেরকে তো এই জিনিসটা বুঝতে হবে যে আমি সমস্ত প্রতিবেশীর সাথে কেন আমার এই প্রশ্নটা এইভাবে রাখতে চাই। 25শে ডিসেম্বর যখন তারেক রহমান এলেন, তারপরে এবং 12ই ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু ভারতের এক ধরনের ইতিবাচক মনোভাব দেখেছি। বিএনপির সাথে সম্পর্কের কথা বলছে, সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলছে, বাংলাদেশের সাথে নতুন সম্পর্কের কথা বলছে। সেই জায়গায় এই সংকটগুলো তো আসলে সম্পর্ক উন্নয়নের বার্তা তো আসলে দেয় না। সত্য, এটা সত্য। এবং দেখেন যে বর্তমান সরকার কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। খলিলুর রহমান সাহেব অন্য সামিটে যাওয়ার জন্য হলেও এর মধ্যে কিন্তু ভারত হয়ে ভারতে কথা বলে, ভারতে অবস্থান করে তারপরে গেছেন। মানে একটা ভিজিট কিন্তু হয়ে গেছে ফরেন মিনিস্টার লেভেলে। এবং ভারত তো তখন সুন্দর সুন্দর কথা বলে। ভারতের প্রতিনিধিরাও খালেদা জিয়ার মৃত্যুতে আসছেন এখানে, তার আগে যখন শপথ নিলেন সেখানে শপথে স্পিকার আসছেন, তার আগে জয়শঙ্কর আসছেন, ফরেন মিনিস্টার আসছেন, কথাও তো সুন্দর সুন্দর বলছেন। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো যে এটা আমরা ভারতের তরফ থেকে এক ধরনের মনে হয়েছিল নতুন সরকারের সাথে তারা একটা ভালো সম্পর্ক করতে চায়, যাত্রা শুরু হবে। কিন্তু এখানে দেখেন তারা কয়েকটা জায়গায় কিন্তু তারাও কিন্তু অবস্থান থেকে সরে গেছে। তারা শেখ হাসিনাকে দিয়ে যে পরাজিত ফ্যাসিস্ট সরকার, তাকে আবারও সামনে নিয়ে আসছে।
এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল এক পর্যায়ে। আপনি জানেন যে এই বাড়তি কথাবার্তা অনেকটা বন্ধ ছিল। এখন আবার উনি ফ্রিকুয়েন্টলি তাকে দিয়ে বাংলাদেশ বিরোধী, সরকার বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী নানা ধরনের তৎপরতা তাদের ইন্ধনে কিন্তু এটা হচ্ছে। তো এইগুলা যদি বজায় রাখেন, আপনি জুলাই আন্দোলনকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে আন্দোলন, সেইটাকে যদি আপনি স্বীকৃতি না দেন, সেটাকে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেশ হিসেবে ভারত যদি মনে করে, তাইলে এই সরকারের সাথে সম্পর্ক উন্নয়নটা হবে কিভাবে? আপনার তো, আমি তো বললামই যে পারস্পরিক আস্থা, সমতা, বিশ্বাস এগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্ক উন্নয়ন হতে হবে। আপনি বাংলাদেশের মানুষকে, এই বৃহৎ অংশকে আপনি বৈরী রেখে আপনি তো শুধুমাত্র একটা দল হিসেবে আওয়ামী লীগের সাথে কিংবা আওয়ামী লীগ গণনার যারা আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, ভারত এখন আওয়ামী লীগকে নিয়েই আছে, তাইলে সম্পর্কের উন্নয়নটা হবে কিভাবে? তারপরেও আমি বলবো যে হ্যাঁ, ভারতের সাথে তো কিছু কিছু বিষয়ে, যেমন ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে, এর মধ্যে কিন্তু তুলনামূলকভাবে হয়েছে, কিন্তু বাংলাদেশকে তো বসে থাকলে হবে না। বাংলাদেশ এখন হয়তো আপনার এই যে গঙ্গা ব্যারেজ নিয়ে যখন কথা বললো, তিস্তা ব্যারেজ নিয়ে যখন কথা বললো, চীনে যখন ডেলিগেশন গেল, এইগুলো নিয়ে ভারত আমার মনে হয় যে এক ধরনের তারা হীনমন্যতায় ভুগতেছে কিংবা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, যে কারণে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে এর পিছনে এটাও একটা কারণ, যে তারা যেই সীমান্তে পুষেনের চেষ্টা করছে কিংবা সীমান্ত হত্যা কন্টিনিউ করছে, তারা চাচ্ছে যে তাদের সাথেই সম্পর্কটা থাক, আমেরিকার সাথে হোক কিংবা আপনার চীনের সাথে হোক, এই বৃহৎ রাষ্ট্রগুলো, শক্তিগুলো যারা আমাদের অর্থনীতির অন্যতম অংশীদার, উন্নয়নের অন্যতম অংশীদার, তাদের সাথে সম্পর্কটা তো ভারতের ডিকটেশনে হবে না। হয়তো তারা সেটা চেয়েছিল। এখন পর্যন্ত যেই পথে হাঁটছে ঠিক আছে কিনা? আমার তো মনে হয় যে আমরা এই মুহূর্তে যদি মন্তব্য করি ফরেন পলিসির ব্যাপারে, বিএনপি যথেষ্ট দক্ষতার এবং মানে এখানে সতর্ক অবস্থায় তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠান একেবারে শেষে আর অল্প কিছু সময় বাকি আছে, এই সময় একটু আপনাদের মানে পত্রিকা আজকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে, এই যে ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, বারবারই এই প্রত্যাশা আমরা বিশ্ববাসী দেখছি, কিন্তু বারবারই আলোচনা হয়, পরে এক পর্যায়ে গিয়ে থমকে যায়। এখন আমাদের পত্রিকায় সেকেন্ড লিড আছে ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা। আমরা তো আন্তর্জাতিক মিডিয়ায়, মানে রয়টার্স স্টোরি যখন করে, এএফপি যখন স্টোরি করে, কিংবা অন্য সংস্থাগুলো যারা স্টোরি করে, সেটা যা করে সেটাই আমরা, বাংলাদেশের তো আলাদা কোনো সোর্স নাই, আলাদা কিছু করার নাই। এখন যিনি এটার উৎস, প্রেসিডেন্ট ট্রাম্প, উনি যদি বারবার ওনার অবস্থান পরিবর্তন করেন, তখন আস্থার মানে এই যে ঘোষণা, এই ঘোষণাটাকে চূড়ান্তভাবে চলবে, এইটা এখন অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে আগামীকাল একটা এগ্রিমেন্ট সাইন হওয়ার কথা রয়েছে এবং এটা জেনেভায় হবে, এই জেনেভাই তো হওয়ার কথা, এগ্রিমেন্ট সাইন হওয়ার কথা রয়েছে। এবং গতকালকে রাত্রে এটা পাকিস্তানের প্রধানমন্ত্রীও এনশিওর করেছেন যে দিস ইজ দ্য টাইম, যে মুহূর্তে ইরান এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছে এবং একটা ড্রাফট দুই দেশের কাছে, চূড়ান্ত ড্রাফট, কারণ আপনি জানেন পাকিস্তান এখানে অন্যতম মিডিয়েটর হিসেবে, মূল মিডিয়েটর, মধ্যস্থকারী হিসেবে দায়িত্ব পালন করছে। তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ গত রাতেই একটা স্টেটমেন্ট করে বলেছেন যে আগের যে কোনো সময়ের তুলনায় তারা কাছাকাছি, এবং দুই পক্ষই ড্রাফটটা এগ্রি করেছে। কাছাকাছি চেয়েও পরের লাইনটা আরো ইম্পর্টেন্ট, যে দুই পক্ষই এই ড্রাফটের ব্যাপারে এগ্রিড হয়েছে এবং আগামীকালকে এটা সাইন হওয়ার কথা রয়েছে। এখন আমার মনে হয় যে এই ট্রাম্পের ঘোষণা আর এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্য দুটো মিলালে, এবং আমরা তো আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব, তাহলে হয়তো এবার চূড়ান্তভাবে এই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা, যে ইসরায়েল কিন্তু এখানে একটা আলাদা ভূমিকা রাখছে, তারা এটাতে খুশি না, এবং যে কারণে তারা বারবার এই ঘটনাগুলো করে। এর মধ্যে আমরা দেখেছি ট্রাম্পের সাথেও নেতানিয়াহুর এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে বলা হচ্ছে, মানে মাঝখানে একটা হয়েছে। এখন আজকে এই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম আপনাকে, যে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে সংযুক্ত আরব আমিরাত, তারা ইরানকে বড় পরিমাণে একটা ডোনেশন দিচ্ছে, যে ইরান আর আরব আমিরাতে হামলা চালাবে না, এই শর্তে তারা বড় অঙ্কের কয়েক হাজার ডলারের ক্ষতিপূরণ, অনুদান যাই বলেন দিচ্ছে ইরানকে। তো এই সমস্ত অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে যে ইরান যুদ্ধ সমাপ্তির দিকে আসছে, তবে ছিটেপুটে বিচ্ছিন্নভাবে ঘটনাবলী কিন্তু ঘটতে থাকবে, হয়তোবা আরও কিছুদিন হয়তো হবে, আস্তে আস্তে এটা একটা পর্যায়ে আসবে। কারণ এখানে জানেন যে এখানে অন্যতম ফ্যাক্টর ইসরায়েল, এবং তারা লেবাননকে নিয়ে
মানে টানাপোড়েন যতটা না ইরান কেন্দ্রিক, আপনি দেখেন 2 দিন আগে আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান, কারণ ট্রাম্পের আক্রমণের পরে, ইরানের ভিতরে আক্রমণের পরে। তো এগুলা অনেকগুলা মিডল ইস্টে তো অনেকগুলা স্টেক হোল্ডার আছে, এই স্টেক হোল্ডারদের এক একজনের এক এক এজেন্ডা। আমেরিকা এটাতে লিড দিচ্ছে, কিন্তু এক একজনের এক এক এজেন্ডা। এবং ইরান এখানে প্রশংসার বিষয় যেটা, যে ইরান এখানে তার যে রেজিলিয়েন্স দেখাতে পেরেছে, সে যে তার অবস্থানের ব্যাপারে স্ট্রং একটা কমিটমেন্টে থেকেছে, এইটা কিন্তু অতীতে কখনো দেখা যায়নি। একটা পরাশক্তির সাথে এইভাবে চোখ রাঙিয়ে নিজের জাতীয় স্বার্থ, এখান থেকে কিন্তু আমাদের ছোট রাষ্ট্রগুলার তুলনামূলকভাবে বাংলাদেশের মতো রাষ্ট্র কিংবা আরো যারা পৃথিবীতে ক্ষুদ্র কম্পারেটিভলি ছোট রাষ্ট্র, তাদের শিক্ষা নেওয়ার আছে যে জাতীয় স্বার্থে আপনার কতটুকু রেজিলিয়েন্স দেখাতে হয়, কতটুকু মানে কিভাবে নেগোশিয়েট করতে হয়, কিভাবে একটা এগ্রিমেন্টের ব্যাপারে আপনার শক্ত অবস্থান নিতে হয় ন্যাশনাল ইন্টারেস্টে। ইরান কিন্তু এখানে একটা ইউনিক এক্সাম্পল হয়ে আছে। এক বাক্যে, কিন্তু এই সংকট যদি থেমেও যায়, কেটেও যায়, এর যে ক্ষত বিশ্বে তৈরি হলো, এটা কাটতে কেমন? এইটা দেখেন, আমি আপনাকে বলে, আমি প্রায় 1 মাস আমেরিকায় ছিলাম, আমেরিকা থেকে আসছি মাত্র 2 দিন আগে। তো আমেরিকায় এটার কিন্তু মূল্যস্ফীতির সাংঘাতিক প্রভাব পড়ে গেছে, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। এবং আমি যেখানে নিউ ইয়র্কে, কানেকটিকাটে, মেইনে, অনেকগুলা স্টেটে এর মধ্যে গেছি, কিংবা আর বাইরে আরও অনেক স্টেটের লোকদের সাথে কথাবার্তা হয়েছে যারা আছে, সর্বত্র এই একই কথা, জিনিসপত্রের আপনার জ্বালানির দাম তো বেড়েছে একবারে। সাধারণ যে গ্যাসোলিন যেটা ইউজ করে, এটা $4.5, $4.5, তাও কমে, এটা 5-এর কাছাকাছি চলে গেছিলো, 4.75, 4.85 এইরকম চলে গেছিলো। তো হাই গ্রেডের যেগুলো আছে এগুলো আরও বেশি, তো সবচেয়ে বেশি যেটা ইউজ হয়। তো এইটা যেখানে মানে 3-এর কাছাকাছি ছিল, $2.5 ছিল পার লিটার, $2.5 তাদের গ্যালন, ওখানে গ্যালনে বিক্রি হয়। 2.5 লিটার যেটা $2.5 ছিল, সেটা হয়ে গেছে $4.5 কিছুদিনের ব্যবধানে। যুদ্ধ শুরুর সময় এটা $3 ছিল পার গ্যালন, সেটাও $4.5 হয়ে গেছে, মানে 1.5 গুণ হয়ে গেছে গ্যাসোলিনের দাম, মানে যেটা জ্বালানির দাম। এবং ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, প্রতিটা ভোগ্যপণ্যের দাম ওখানে বেড়ে গেছে। সুতরাং এটা তো কেবল শুরু, খুদ আমেরিকাতে এটা হচ্ছে, তো সারা বিশ্বে এর প্রভাব তো পড়বে। আমাদের বাংলাদেশেই যে বাজেট প্রণয়ন নিয়ে যে কথাবার্তা আমরা বললাম শুরুতে, এখানেও অর্থমন্ত্রী বলেছেন যেটা বৈশ্বিক বিষয় আছে, এটার ব্যাপারে তো আমাদের তেমন কিছু করার নাই, যে কারণে মূল্যস্ফীতিটা যদিও 9.5 থেকে 7.5 আনার কথা বলা হয়েছে, কিন্তু এখানে বৈশ্বিক ফ্যাক্টরগুলো আছে। আপনার আভ্যন্তরীণভাবে আপনি মেজার্স নিয়ে কিছু কমালেন, কিন্তু বৈশ্বিক জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। বিদ্যুতের দাম বাড়লে পরিবহন খরচও বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের দাম, সো আপনি এখানে তো কন্ট্রোল করতে পারছেন না। এই ক্ষতটা কিন্তু দীর্ঘদিন সময় লাগবে। জি, আপনার কাছে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।